এখানে একটা গাইডলাইন আছে, ইন্টারন্যাশনাল মিশন অন নন আয়োনাইজিং রেডিয়েশন প্রোটেকশন থেকে আসা আইসিএনআরপি, এখানে সিম্বল টিম্বল দেওয়া আছে এই ডকুমেন্টসটা। ইলেকট্রিক, ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আপ টু 300 গিগাহার্টজ। এটা হেলথ ফিজিক্সে পাবলিশ হয়েছিল একবার, ঠিক আছে। তো এখানে প্রথম যে কথাটা বলছে, 1974 সালে দ্য ইন্টারন্যাশনাল রেডিয়েশন প্রোটেকশন অ্যাসোসিয়েশন আইপিআরপি প্রথম প্রতিষ্ঠিত হয়, formed a working group on non-ionizing radiation, which examined the problems arising in the field of protection against the various types of NIR. NIR হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। আচ্ছা, at the IRPA, মানে ওদের যে এটার নাম ইন্টারন্যাশনাল রেডিয়েশন প্রোটেকশন অ্যাসোসিয়েশন, কংগ্রেসেস ইন প্যারিস ইন 1977, ওখানে একটা মিটিং হয়। গ্রুপ, একটা ওয়ার্কিং গ্রুপ এই কাজটা 74 থেকে শুরু করে 77-এ মিটিং করে, বিকাম দ্য ইন্টারন্যাশনাল নন আয়োনাইজিং রেডিয়েশন কমিটি, INIRC। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে এটার সাথে মিলছে না, এটা একটু ICNIRP, এটা একটু পরে হয়েছে। তো ইন কর্পোরেশন উইথ দ্য এনভায়রনমেন্ট হেলথ ডিভিশন অফ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু জানো তোমরা, এই INIRC দুজনে মিলে ডেভেলপড এ নাম্বার অফ হেলথ ক্রাইটেরিয়া ডকুমেন্টস অন নন আয়োনাইজিং রেডিয়েশন, এবং যেটা হচ্ছে হুজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এনভায়রনমেন্টাল হেলথ ক্রাইটেরিয়া প্রোগ্রামের অংশ হিসেবে করা হয়। আচ্ছা, তো ইচ ডকুমেন্টস ইনক্লুডস অ্যান ওভারভিউ অফ দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, মেজারমেন্ট এন্ড ইত্যাদি ডকুমেন্টস গুলো নিয়ে বলছে কি আছে না আছে। আচ্ছা, তারপরে যেটা কি একটা টাইম লাইন, সেটা হচ্ছে 1992 at the 8th International Congress of the IRPA, ওই IRPA যেটা হচ্ছে প্রথমে যেটা বলছিল রেডিয়েশন প্রোটেকশন অ্যাসোসিয়েশন, a new independent scientific organization, the International Commission on the Non-Ionizing Radiation Protection, ICNIRP, অর্থাৎ এখানে যে নামটা দেওয়া হয়েছে ICNIRP, এটাই ICNIRP, এটা 1992 সালে আসলো। Was a new independent scientific organization, the International Commission of the Non-Ionizing Radiation Protection was established as a successor of IRPA, উত্তরাধিকারী হিসেবে। The functions of the commission are to investigate the hazards that may be associated with the different forms of NIR, non-ionizing radiation। আচ্ছা, তারপর এটার একটা পারপাস, স্কোপ এগুলো বলছে। তোমাদের এখানে তাহলে কি সাল দুই একটা দেখতে পারো এখানে যেহেতু আছে, আর এনআইআরটা কি জিনিস সেটা এখানে একটা চেক করতে পারো, যে এখানে যে প্রবলেমটা হচ্ছে দাঁড়াও, সেটা হচ্ছে তোমরা এখানে রেডিয়েশন এনভায়রনমেন্টাল ব্যাপারটা ছিল, এনভায়রনমেন্টাল ইফেক্টস, তো সেটার মধ্যে এনআইআরটা দেখবা, নন আয়োনাইজিং রেডিয়েশন, এটা একটা টার্ম হিসেবে দেখতে পারো। আর এই যে আইসি এনআইআরপির ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আচ্ছা, তো পারপাস এন্ড এটা কি বলছে যে বুঝতে পারছো, এটা হেলথ ইফেক্টের জন্য, and adverse health effect causes detectable impairment of the health of the experiment, স্বাস্থ্যের কি ক্ষতি হতে পারে রেডিয়েশনের জন্য সেগুলা নিয়েই এটা হচ্ছে টার্গেট মোটিভেশন। আচ্ছা, এখন গাইডলাইন্স অন হাই ফ্রিকোয়েন্সি এন্ড 50-60 হার্টজ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস ওয়্যার ইস্যুড বাই IRPA in 1998-1990, আগেরটা আর কি, respectively, but are superposed by the present guidelines which cover 300 gigahertz পর্যন্ত। এখানে যে গাইডলাইন ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য গাইডলাইনটা দেওয়া হয়েছে। এখন ইন এস্টাবলিশিং এক্সপোজার লিমিটস, এক্সপোজার লিমিটস মানে কতটুকু পর্যন্ত রেডিয়েশন তুমি এক্সপোজড হয়ে থাকতে পারো, তোমার খুব একটা কষ্ট হেলথ হ্যাজার্ড হবে না। দি কমিশন রেকগনাইজেস দ্য নিড অফ রিকনসাইল এ নাম্বার অফ ডিফারেন্ট এক্সপার্ট অপিনিয়ন্স, ওনারা বিশেষজ্ঞদের মতামত নিয়ে ওনারা কতগুলো এখানে টার্ম বলছে। এখানে দেখো এটাকে তাহলে আমরা কি বলবো, এক্সপোজার লিমিটস, এবং তারপর বলছে the restriction on these guidelines are based on scientific data alone. Currently available knowledge, however, indicates that these restrictions provide an adequate level of protection. Two classes of guidelines are presented. তাহলে এখানে two classes of গাইডলাইন, কিন্তু এই গাইডলাইনটা কার, এই গাইডলাইনটা হচ্ছে ওই ICNIRP।
ঠিক আছে, এখানে 2 ক্লাসেস আছে। তো এখানে একটা ক্লাস হচ্ছে বেসিক রেস্ট্রিকশনস আর একটা হচ্ছে রেফারেন্স লেভেলস। বেসিক রেস্ট্রিকশনস হচ্ছে এক্সপোজারের উপর, এবং কিসের উপর তুমি জানো, টাইম ভ্যারিং ইলেকট্রিক ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস, যেটা ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে অনেক পড়েছি, that are based directly on establishing health effects and termed basic restrictions। তাহলে একটা হচ্ছে ক্লাসের মধ্যে একটা হচ্ছে বেসিক রেস্ট্রিকশনস। আচ্ছা, সেটা হচ্ছে ডিপেন্ডিং আপন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ফিল্ড, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি ইউজ টু স্পেসিফাই দিস রেস্ট্রিকশনস আর কারেন্ট ডেন্সিটি। এখন কোন কোন ফিজিক্যাল কোয়ান্টিটি এখানে ইম্পর্টেন্ট? একটা হলো কারেন্ট ডেন্সিটি। তোমার কোনো একটা কয়েলের মধ্যে, যে অ্যান্টেনাই ধরো, অ্যান্টেনার মধ্যে এখানে কারেন্ট যাবে, এই কারেন্ট পার ইউনিট এরিয়া যদি ধরো, তো দ্যাট ইজ ইয়োর কারেন্ট ডেন্সিটি, এটাই তোমার রেডিয়েশন হবে। ঠিক আছে। আচ্ছা, স্পেসিফিক এনার্জি অ্যাবজর্পশন রেট SAR এন্ড পাওয়ার ডেন্সিটি। আচ্ছা, তাহলে SAR একটা টার্ম, স্পেসিফিক এনার্জি অ্যাবজর্পশন, কত অ্যাবজর্পশনে বডির মধ্যে অ্যাবজর্ব হচ্ছে এনার্জি, কত মিনিটে। স্পেসিফিক রেট মানে হচ্ছে পার ইউনিট টাইমে, স্পেসিফিক, আর এনার্জি মানে এনার্জি এটা, আর স্পেসিফিক মানে আপেক্ষিক। স্পেসিফিক এনার্জি অ্যাবজর্পশন রেট SAR, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। and power density, only power density in air outside the body can be readily measured in exposed individuals। তো এখানে একটা মানুষ থাকলে তার আশেপাশে বডির ভিতরে না ঢুকে কি মেজার করা যায়, সেটা হচ্ছে তার আশেপাশের পাওয়ার ডেন্সিটি মেজার করা যায় রিসিভার লেভেলে, যেখানে তুমি সিগন্যাল রিসিভ করছো, সেখানেই তো জিনিসটা ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, আরেকটা বলেছে রেফারেন্স লেভেল, এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা হচ্ছে বেসিক রেস্ট্রিকশন, এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। These levels are provided for practical exposure assessment purpose to determine whether the basic restrictions are likely to be exceeded। তার মানে এখানে হচ্ছে তুমি কতদূর পর্যন্ত যাওয়া, মানে রেফারেন্স লেভেলটা কত পর্যন্ত থাকতে পারবে, সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তো এখানে কোয়ান্টিটি গুলো, যেটার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, একটা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। তুমি জানো, এটা যে ছবিটা দেখালাম, কারেন্ট গেলে তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাই তো? এখানে যদি তুমি ধরো ডাইপোলটার মধ্যে কারেন্ট গেলে এখানে চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর এদিক থেকে এদিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে E, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে H, আর ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে B, পাওয়ার ডেন্সিটি হচ্ছে S। কারেন্টস ফ্লোয়িং থ্রু দ্য লিম্বস। এখন এই যে কারেন্টটা গেল, এই ম্যাগনেটিক ফিল্ড এটা গেল, এটা বডি পর্যন্ত যাবে। তাহলে একজন মানুষ যদি থাকে, তার মানুষের পর্যন্ত এই রেডিয়েশনটা আসলে তখন এখানে বলতেছে IL হচ্ছে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য লিম্বস, বডির মধ্যে যে লিম্ব গুলো আছে সেখানে যে কারেন্টটা যাচ্ছে। কোয়ান্টিটিজ দ্যাট অ্যাড্রেসেস পারসেপশন এন্ড আদার ইনডাইরেক্ট ইফেক্টস আর কনস্ট্যান্ট কারেন্ট ফর পালসড ফিল্ডস, স্পেসিফিক এনার্জি অ্যাবজর্পশন SA। এই তাহলে এখানে আমরা এই ক্লাসগুলো জানলাম, এবং কতগুলা রেডিয়েশন রিলেটেড হ্যাঁ, এগুলোকে বলবো কোয়ান্টিটিস। ঠিক আছে, এখানে রেফারেন্স লেভেল আছে। আচ্ছা, তারপর এখানে আর যাব না। এখন এখানে ডান দিকে যেটা আছে কোয়ান্টিটিজ এন্ড ইউনিটস, এগুলো তোমরা পরিচিত, B = μH, এগুলো সবাই জানো তোমরা। তারপরে এখানে একটা বলছে পাওয়ার ডেন্সিটির একটা ডেফিনেশন দিচ্ছে, এটা দেখতে পারো, যে পাওয়ার ডেন্সিটি হচ্ছে পাওয়ার পার ইউনিট এরিয়া নরমাল টু দ্য ডাইরেকশন অফ দ্য প্রপাগেশন ইজ রিলেটেড টু ইলেকট্রিক। এটাও তোমরা জানো, পয়েন্টিং ভেক্টর টেক্টর থেকে আসে। ঠিক আছে, তাহলে এখানে স্পেসিফিক ভাবে SAR এবং পাওয়ার ডেন্সিটি, এই দুইটা টার্ম উইথ রেসপেক্ট টু রেডিয়েশন ছোট্ট করে পড়ে রাখবা। আচ্ছা, তারপরে এখানে তোমার প্যারামিটার গুলাকে এখানে কোন কোন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছে সেগুলো বলছে, এগুলো সবই তোমরা জানো, কন্ডাক্টর মানে সিগমা, কারেন্ট মানে I ইত্যাদি। তার এখানে নতুন কি, নতুন হচ্ছে স্পেসিফিক এনার্জি অ্যাবজর্পশন SA, আর আরেকটা হলো স্পেসিফিক এনার্জি অ্যাবজর্পশন রেট SR। এই দুটো হলো ইম্পর্টেন্ট। তো যেহেতু এনার্জির ইউনিট হচ্ছে জুল, তাহলে জুল হবে। আর এনার্জির রেট সেহেতু জুল পার সেকেন্ড, তো জুল পার সেকেন্ড মানে হলো ওয়াট, কাজে SAR এর ইউনিট হবে ওয়াট, আর S এর ইউনিট হবে
জুল পার কিলোগ্রাম, জুল, ঠিক আছে। তো জুল পার কিলোগ্রাম হচ্ছে এসএন এনার্জি, আর এটা হচ্ছে ওয়াট পার কিলোগ্রাম, কারণ জুল পার সেকেন্ড হচ্ছে রেট হিসাব করা হচ্ছে। তাহলে এসএআর জিনিসটা একটু ক্লিয়ার দেখে নিবা ইউনিটটা সহ। আচ্ছা, এরপরে ওহমস ল বলছে, কারেন্ট ডেন্সিটি বলছে, এগুলো সব জানো তোমরা। ফ্রিকোয়েন্সি রেজিস্ট্যান্স দিয়ে বলছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখন এই জায়গাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হয়তো আমি একটু টাচ করব, যে কাপলিং মেকানিজম বিটুইন ফিল্ডস এন্ড দ্য বডি। আচ্ছা, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যদি তোমার ওই যে বডি ছবি আঁকলাম, সেই ছবি পর্যন্ত বডি পর্যন্ত যদি আসে, তাহলে এর মধ্যে বডির সাথে ওর একটা কাপলিং হবে, এবং সেটা আবার তিন রকম ইয়ের কথা বলা হয়েছে, যে লো ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ফিল্ডের জন্য একরকম, লো ফ্রিকোয়েন্সি ম্যাগনেটিক ফিল্ডের জন্য একরকম, আর অ্যাবজর্পশন অফ এনার্জি ফ্রম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্য একরকম। এখন লো ফ্রিকোয়েন্সির জন্য তাহলে এখানে টার্মটা হচ্ছে কাপলিং মেকানিজম বিটুইন ফিল্ডস এন্ড বডি। এক্ষেত্রে যেটা হচ্ছে, তুমি যদি প্রশ্ন আসে তো এটা মোটামুটি আধা পৃষ্ঠার পর্যন্ত সংক্ষেপে বললেই হবে, এখানে সামারিটা জানলেই হবে। The interaction of time varying electric fields with the human body results in the flow of electric forces, ঠিক আছে। কাজে যদি দুজনের মধ্যে টাইম ভ্যারিং ফিল্ডের সাথে যদি মিথস্ক্রিয়া হয় বডির, তাহলে দেখা যাবে বডির মধ্যে ইলেকট্রিক চার্জ ফ্লো করতেছে, মানে তার মানে কি বডির মধ্যে করবে। and the polarization of the charges, তো এখানে ইলেকট্রিক ডাইপোল তৈরি হলে তোমার পোলারাইজেশন হবে। the reorientation of the electric dipoles already presents in on tissue, ঠিক আছে। তো কাজে এই জিনিসগুলা যেটা বডির মধ্যে অলরেডি প্রেজেন্ট আছে, ডাইপোল টাইপোল এগুলো চেঞ্জ হতে থাকতেছে, টিস্যুর মধ্যে হয়। The relative magnitude of these different effects depend on the electrical properties of the body, that is electrical conductivity sigma, governing the flow of electric current, and permittivity body sigma. So electrical conductivity and permittivity vary with the type of the body tissue, এবং বডির বিভিন্ন টাইপের টিস্যু আছে, এক একটা টিস্যুর জন্য দেখা যাবে এক এক রকম সিগমা, এক এক রকম এপসাইলন আসবে, and also depend on the frequency of the applied field. আর ইলেকট্রিক ফিল্ডের সাথেও কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড, ফ্রিকোয়েন্সির সাথে সিগমা বা এপসাইলন ভ্যারি করবে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড বা স্ট্যাটিক ইয়ের জন্য ধরতেছে। ইলেকট্রিক ফিল্ড এক্সটার্নাল টু দ্য বডি ইন্ডিউসেস সারফেস চার্জ অন দ্য বডি, দিস রেজাল্টস অ্যাজ ইন্ডিউসড কারেন্টস অন দ্য বডি, ঠিক আছে। তাহলে এটা শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সির জন্য বলতেছে। তো লো ফ্রিকোয়েন্সিতে বাইরে থেকে যে ইলেকট্রিক ফিল্ড আসবে, সেটা বডির মধ্যে একটা সারফেস চার্জ তৈরি করবে বডির সারফেসে, দিস রেজাল্ট ইন ইন্ডিউসড কারেন্ট, তার ফলে আবেশ কারেন্ট একটা ফ্লো করবে বডির মধ্যে। দি ডিস্ট্রিবিউশন অফ হুইচ ডিপেন্ডস অন দ্য এক্সপোজার কন্ডিশনস, অন দ্য সাইজ অফ দ্য শেপ অফ দ্য বডি অ্যান্ড অন দ্য বডি পজিশন ইন দ্য ফিল্ড। আচ্ছা, এটা গেল ইলেকট্রিক ফিল্ড। আর যদি লো ফ্রিকোয়েন্সি ম্যাগনেটিক ফিল্ড ধরো, the physical interaction of time varying magnetic fields and the human body results in induced electric fields and circulating currents. তো ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা কি, ম্যাগনেটিক ফিল্ড মানে তো তোমার যদি এরকম কারেন্ট যায়, তাহলে এরকম একটা লুপের তৈরি করে। এই বডির ভেতরে যদি তুমি চলে আসো, তাহলে এখানেও এই ম্যাগনেটিক ফিল্ডটা যদি এখান থেকে ফ্লো করে, তাহলে কি সার্কুলেটিং ইলেকট্রিক হিউম্যান বডি রেজাল্টস ইন ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, তার মধ্যে বডির মধ্যে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এখানে ই ইনডিউসড বলতে পারো, ইন্টারনাল, এবং সার্কুলেটিং কারেন্টস হবে। এই দুটো জিনিস বডির মধ্যে হতে পারে। দিস ম্যাগনিটিউড অফ দিস ইনডিউসড ফিল্ডস এন্ড দ্য কারেন্ট ডেন্সিটি আর প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস অফ দ্য লুপ, ঠিক আছে। অ্যান্ড মানে ম্যাগনেটিক আচ্ছা, এটা হচ্ছে কি কারেন্ট ডেন্সিটি, আচ্ছা এটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস অফ দ্য লুপ, the electrical conductivity of the tissue, and the rate of change of magnitude of this magnetic plasmicity. For a given magnitude and frequency of the magnetic field, the strongest electric fields are induced where the loop dimensions are greatest. তাহলে এর স্ট্রংগেস্ট ওটা তৈরি হবে। তো এখানে মোটামুটি পুরোটা মনে রাখার দরকার নেই, অল্প কিছু মনে রেখে সামারাইজড ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্টটা একটু বলবো, এক লাইন দুই লাইন বললেই হবে। আর অ্যাবজর্পশন অফ এনার্জি ফ্রম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, exposure to low frequency electromagnetic fields normally results in negligible energy absorption. একটু আগে যে দুটো বলা হলো, ওখানে নেগলিজিবল অ্যাবজর্পশন হয়, and no measurable temperature rise in the body, এবং বডির মধ্যে এই যে ফিল্ড তৈরি হলো, ফিল্ড তৈরি হওয়া মানে কি কারেন্ট যাওয়া, কারেন্ট গেলে আই স্কয়ার আর লস, এই সমস্ত ব্যাপার আছে।
তো তার ফলে বডির টেম্পারেচারে রাইজ হতে পারে। কারেন্ট ফ্লো করা মানে তো বডি টেম্পারেচার রাইজ করে। তো কিন্তু এটা নেগলিজেবল এনার্জি অ্যাবজর্পশন বলতে এখানে খুব একটা মেজারেবল টেম্পারেচার রাইজ হচ্ছে না। However, exposure to electromagnetic fields at frequencies above about 100 kilohertz. This is important. 100 kilohertz frequency বেশি হলে can lead to significant absorption of energy and temperature increases. ঠিক আছে, তাহলে এখানে significance of exposure of body to 100 kilohertz signal, তো এটা যদি জিজ্ঞেস করি তাহলে বলবা যে এটা অ্যাবজর্পশন বেশি হবে। In general, exposure to a uniform electromagnetic field results in a highly non-uniform deposition and distribution of energy within the body, which must be accessed by dosimetric measurement and calculations. As regards absorption of energy by the human body, electromagnetic fields can be divided into 4 ranges. এখন এটাকে 4 রেঞ্জে ভাগ করা হয়েছে, 100 কিলোহার্টজ অর লেস, তারপর 20 মেগাহার্টজ পর্যন্ত, ফ্রম 20 মেগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ পর্যন্ত, আর এটা হচ্ছে 300 মেগাহার্টজ টু সেভারাল গিগাহার্টজ পর্যন্ত, এবং তারপর 10 গিগাহার্টজের উপরে। তাহলে 100 কিলোহার্টজ লেস হলে, সরি 20 মেগাহার্টজের চেয়ে কম হলে অ্যাবজর্পশন ইন দ্য ট্রাঙ্ক ডিক্রিজেস র্যাপিডলি উইথ ডিক্রিজিং ফ্রিকোয়েন্সি। তার ফ্রিকোয়েন্সি কমে তোমার অ্যাবজর্পশনটা কমবে, মানে ফ্রিকোয়েন্সি বেশিতে অ্যাবজর্পশন বাড়বে আর কি। এন্ড সিগনিফিকেন্ট অ্যাবজর্পশন মে অকার ইন দ্য নেক এন্ড লেগস, এবং গলা এবং লেগসে কিন্তু সিগনিফিকেন্ট অ্যাবজর্পশন হবে। আর ফ্রিকোয়েন্সি ইন দ্য রেঞ্জ 20 থেকে 300 মেগাহার্টজ হলে হাই অ্যাবজর্পশন ক্যান বি অকার ইন দ্য হোল বডি, তখন কিন্তু হোল বডির উপর ইফেক্ট পড়বে। আচ্ছা, এবং ইভেন হায়ার ভ্যালুজ ইফ পার্শিয়াল বডি রেজোনেন্স আর কনসিডার্ড, যেমন হেডের ক্ষেত্রে বলা হচ্ছে, সেখানে বেশি হবে, পুরো বডিতেই থাকবে, হেডে বেশি হবে। ফ্রিকোয়েন্সি ইন দ্য রেঞ্জ ফ্রম অ্যাবাউট 300 থেকে গিগাহার্টজ হলে সিগনিফিকেন্ট লোকাল নন ইউনিফর্ম অ্যাবজর্পশন অকার্স। এখানে কোথাও কিন্তু বলা হয় নাই যে আয়োনাইজিং রেডিয়েশন হচ্ছে, বডির মধ্যে কোনো আয়োনাইজড হচ্ছে কিছু, কিন্তু টেম্পারেচার রাইজ বা এক্সপোজারটা বেশি হচ্ছে, অ্যাবজর্পশন বেশি হচ্ছে। Frequency is about 10 gigahertz, which energy absorption occurs primarily at the body surface. এগুলা বলা হয়েছে। তাহলে এখানে যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে effect of frequency of EM signal on absorption absorption of energy by human body. তাহলে এখানে কোন জায়গাতে গলাতে হচ্ছে এনার্জি বাই হিউম্যান বডি, কোথায় ফুল বডিতে হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো একটু একটু ক্রিটিক্যালি দেখো আর কি, অ্যাবজর্পশন এনার্জি বাই হিউম্যান বডি। আচ্ছা, তারপর হচ্ছে ইন টিস্যু এসআরএস প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, টিস্যুতে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ স্কোয়ারের প্রপোর্শনালি কিন্তু এসএআর স্পেসিফিক অ্যাবজর্পশন রেটটা ভ্যারি করে। এভারেজ এসএআর এন্ড এসআর ডিস্ট্রিবিউশন ক্যান বি কম্পিউটেড। তো ইসরে ভিড়ে এগুলো একটু নিজেরা পড়ার জন্য দেখে নিও, জ্ঞান অর্জনের জন্য। when the long axis of the human body in parallel to electric field vectors under maximum condition, whole body SR reaches maximum values. ঠিক আছে, নর্মাল এক্সিস অফ দ্য হিউম্যান বডি, বডি যদি স্ট্রাকচার যদি ধরো, এটা ধরলা স্ট্রাকচার, তাহলে এটার নর্মাল এক্সিস, লং এক্সিস অফ হিউম্যান বডি ইন প্যারালাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। নর্মাল এক্সিসটা যদি এরকম হয় এবং এটা যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের প্যারালাল হয়, এটা যদি ই হয়, আর এটা যদি তোমার এক্সিস হয়, যদি প্যারালাল হয়, ফার ফিল্ড এক্সপোজার হলে হোল বডি এসএআর রিচেস ম্যাক্সিমাম ভ্যালু, তখন কিন্তু পুরো এসআরটা ম্যাক্সিমাম ভ্যালু রিচ করে। The amount of energy absorbed depends on a number of factors including the size of the exposed body ইত্যাদি, লম্বা চওড়া কে কেমন আছে এগুলো নির্ভর করে। আচ্ছা, তো এখানে ডিটেলস আছে, অত ডিটেলস আমি যাব না। তারপরে হচ্ছে যেমন কিছু ডিভাইসেস আছে যারা অপারেট এট ফ্রিকোয়েন্সি অ্যাবাউট 10 মেগাহার্টজ, যেমন ডাইইলেকট্রিক হিটার্স, মোবাইল ফোনস। হিউম্যান এক্সপোজার্স ক্যান অকার আন্ডার নিয়ার ফিল্ড কন্ডিশনস অলসো, যেটা বডির কাছে থাকে আর কি, তো সেখানেও নিয়ার ফিল্ড ইফেক্ট হতে পারে, আর উপরেরটা ফার ফিল্ডে বলছে আর কি। দেখো, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট কাপলিং মেকানিজম
there are two indirect coupling mechanisms. Contact currents that results when the human body comes into contact with an object are coupling of EMF to medical devices. তুমি কোনো একটা হেলথ চেকিং এর জন্য গেলা, তখন মেডিকেল একটা ডিভাইসের সাথে তোমাকে ইউজ করা হলো ইসিজি টিসিজি নেওয়ার সময়, তো তখন ওই ইএমএফ সাথে কপলিং হতে পারে বডির মধ্যে। আর একটা হচ্ছে হিউম্যান বডি কন্ট্যাক্ট কারেন্ট রেজাল্ট when human body comes into contact with an object at different electric potential. তোমার বডির পটেনশিয়ালের সাথে ওটা যদি পটেনশিয়াল ডিফারেন্স হয়, তার সাথে যদি তুমি কন্ট্যাক্টে আসো, তখনও ইনডাইরেক্ট কাপলিং হতে পারে। তাহলে এখানে ইনডাইরেক্ট কাপলিং মেকানিজম, এখানে হচ্ছে জাস্ট দুইটা মেকানিজম, এই দুইটা সম্পর্কে এক লাইন করে বলতে পারলেই হবে, মনে রাখলেই হবে। আচ্ছা, তারপরে এখানে কিছু ওদের বায়োলজিক্যাল বেসিস, এটা আমাদের দরকার নাই, এটা অনেক রিসার্চ করছে, অনেক পেপার স্টাডি করছে, সেখান থেকে আরো বায়োলজিক্যাল কি কি জিনিস পেয়েছে এগুলা তোমাদের যদি ওই যে অ্যাসাইনমেন্টের জন্য যদি লাগে তো দেখতে পারো, আর এমনি অ্যাসাইনমেন্টের জন্য অন্য জায়গা থেকে ইন্টারনেট থেকে স্টাডি করবা। এগুলো আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে প্রথম 7 পৃষ্ঠা পর্যন্ত গেলাম এই স্লাইডের, এই ডিটেলস অ্যানালাইসিস, এটা তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে কোনো ইয়ে হলে দেখো আর কি। এসব বিভিন্ন লোকের স্টাডি নিয়ে বলা হয়েছে, আমাদের খালি বেসিক জিনিসটা এখানে দেখাবো, কিন্তু স্টাডিগুলো তোমরা ইন্টারেস্টেড হলে দেখো। এখানে বিভিন্ন আরেকটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের কথা বলা হয়েছে, মিলিয়ন অনেক স্টাডি, এখানে হান্ড্রেডস অফ স্টাডিজ আছে, এগুলো নিয়ে ইন্টারেস্টেড হলে আর ওই যে অ্যাসাইনমেন্টের সাথে রিলেটেড হলে দেখতে পারো। আচ্ছা, জেনারেল গাইডলাইন্স ফর লিমিটিং ইএমএফ এক্সপোজার, এটা একটা হচ্ছে পেজ নাম্বার তোমার 16 বোধহয় স্লাইডের। The occupationally exposed population consists of adults who are generally exposed under known conditions and are trained to be aware of the potential risk and take appropriate precautions. By contrast, in general, the general public companies individuals of all ages and varying etc. may include particularly susceptible groups of individuals. Achha, basic restrictions and reference levels. Restrictions on effects on exposures are based on established health effects and termed basic restrictions. এটা প্রথমে একদম শুরুতে একবার বলা হয়েছে, রেফারেন্স লেভেল বলা হয়েছে, কাজে এটা দরকার নাই, একবারই দেখছো। এনভায়রনমেন্টাল কন্ডিশনস এর কথা বলা হয়েছে। বেসিক রেস্ট্রিকশনের মধ্যে রেস্ট্রিকশনস আর প্রোভাইডেড অন কারেন্ট ডেনসিটি, তো বেসিক রেস্ট্রিকশনের মধ্যে 1 হার্টজ থেকে 10 মেগাহার্টজ পর্যন্ত এটা রেস্ট্রিকশন হয়, যেটা কারেন্ট ডেনসিটি। 100 হার্টজ থেকে 10 গিগাহার্টজ পর্যন্ত এসএআর, আর 10 থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হচ্ছে পাওয়ার ডেনসিটির উপর, টু প্রিভেন্ট এক্সপোজার, এবং এটার কারণগুলো আছে। তো 10 থেকে 300 গিগাহার্টজ টু প্রিভেন্ট এক্সেসিভ হিটিং ইন টিস্যু, সেটার জন্য একটা রেস্ট্রিকশন দেওয়া হবে, কিসের? পাওয়ারের, পাওয়ার ডেনসিটি। আর 100 থেকে 100 কিলোহার্টজ থেকে 10 গিগাহার্টজ পর্যন্ত এসআর প্রোভাইড টু হোল বডি হিট স্ট্রেস এন্ড এক্সেসিভ লোকালাইজড টিস্যু হিটিং, সেজন্য এসআর দেখা হচ্ছে। এখানে অবশ্যই কারেন্ট ডেনসিটিও দেখা হচ্ছে বলা হয়েছে, আর শুরুটা হচ্ছে শুধুমাত্র কারেন্ট ডেনসিটি দেখা হয়েছে, কারণ কারেন্ট ডেনসিটিটার ইফেক্টটা তোমার নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে পড়তে পারে। তাহলে এখানে আমি কি বেসিক রেস্ট্রিকশনসটা বলছি, আবার বলি, বেসিক রেস্ট্রিকশনস হচ্ছে তোমার ডিপেন্ডিং অন ফ্রিকোয়েন্সি, না, ফর ভেরিয়াস ফ্রিকোয়েন্সিস। তো ভেরিয়াস ফ্রিকোয়েন্সির জন্য বেসিক রেস্ট্রিকশনটা হচ্ছে পেজ নাম্বার, এখানে 16 লেখা আছে, উপরে কত লেখা আছে? উপরে 508, পেজ 508 দেখবা, এটা হচ্ছে ICINIRP এখান থেকে। আচ্ছা, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ কোনটা কেন যে বলা হয়েছে, রেফারেন্স লেভেলগুলো বলা হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা বলছিলাম রেফারেন্স লেভেল। The reference levels are obtained from the basic restrictions by mathematical modeling and by extrapolation from the results of laboratory investigation on specific frequencies. তো এখানে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, টেবিলটা দেখবা, অকুপেশনাল এক্সপোজার আছে আর জেনারেল পাবলিক এক্সপোজার আছে, এবং এখানে ফ্রিকোয়েন্সির রেসপেক্টে তোমার জিনিসগুলো বলা আছে।
যেমন বেসিক রেস্ট্রিকশন তোমার এখানে এসএআর কি আছে কোথাও, হ্যাঁ লোকালাইজড এসএআর আছে, লোকাল হোল বডি এসএআর আছে, আর লোকালাইজড এসএআর লিমস গুলো আছে, মাথা এবং ট্রাঙ্কের ক্ষেত্রে বলা আছে, হোল বডির ক্ষেত্রে বলা আছে। তো এখানে দেখো প্রথম নিচের দিকের ফ্রিকোয়েন্সিতে এসএআর এর কোনো রেস্ট্রিকশন নাই 100 কিলোহার্টজ পর্যন্ত। 100 কিলোহার্টজ এর পরে এটাকে খুবই কম বলা হয়েছে 0.4, লোকালাইজ মাথাতে বলা হয়েছে 10 পর্যন্ত নিতে পারবে, হোল বডিতে 0.4, আর লোকালাইজ লিমসের ক্ষেত্রে 20 পর্যন্ত নেওয়া যাবে। আর 10 মেগাহার্জ থেকে 10 গিগাহার্জ এর ক্ষেত্রে ওই একই রেঞ্জ। এটা হচ্ছে অকুপেশনাল, যারা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে কাজ করে, সেটা ফ্যাক্টরিতে হতে পারে, ল্যাবে হতে পারে, তো সেক্ষেত্রে। আর জেনারেল পাবলিক এক্সপোজার এটার একটু রেঞ্জটা বাড়ে কি না কমে। আচ্ছা, জেনারেল পাবলিকের জন্য আর একটু কমানো বলা হয়েছে। আচ্ছা, তো সেটা বলা হচ্ছে এখানেও তোমার 100 পরে এখানে ছিল 0.4, এটা হচ্ছে 0.08, ওটা ছিল 10, এটা হচ্ছে 2, এখানে 4। এসএআরটা এভাবে স্পেসিফিক অ্যাবজর্পশন রেটের ক্ষেত্রে কন্ট্রোল করে কাজ। এখানে আমরা টেবিল 4 পেজ নাম্বার 509 মনে হয়, 509 এখানেও দেখবো। এবং এখানে যে জিনিসটা হচ্ছে এসএআর এর ব্যাপারটাই দেখবো, ঠিক আছে? টেবিল 4 থেকে হোল বডি কত, লোকালাইজ কত, এগুলা। আচ্ছা আচ্ছা, তারপরে ম্যাগনেটিক ফিল্ড মডেলটা আছে। আচ্ছা, আমি যেগুলো বললাম এগুলোর এখানে ব্যাখ্যা আছে, এই যে রেফারেন্স লেভেলের ক্ষেত্রে বলা আছে, টেবিলের কথা বলা আছে, এই তো। আর পাওয়ার ডেনসিটির ক্ষেত্রে টেবিল 5 একটা রেস্ট্রিকশন আছে, 50 হচ্ছে অকুপেশনাল, জেনারেল পাবলিকের জন্য 10, ঠিক আছে? এখানে ফর্মুলা দেওয়া আছে, দরকার নাই। আরেকটা রেফারেন্স লেভেলস আছে টাইম ভেরিং ফিল্ডস এর জন্য, এখানেও ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এগুলো আছে, এই টেবিলটার দরকার নেই, আর এসআরটা দেখলে হবে। আর এখানেও ফ্রিকোয়েন্সি রেসপেক্টে তোমার ইয়েগুলো দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। আমার মনে হয় সাইমালটেনিয়াস এক্সপোজার মাল্টিপল ফ্রিকোয়েন্সি ব্যান্ডস, এটা দরকার নাই। লেভেলস ফর কন্ট্যাক্ট ইনডিউসড কারেন্টস দরকার নাই, এগুলা এক ডিটেলসে চলে গেছে, দরকার নেই। প্রোটেক্টিভ মেজার্স, আচ্ছা এখন প্রোটেক্টিভ মেজার্সটা কি? ICNIRP notes that industries causing exposures to electric and magnetic fields are responsible for ensuring compliance with all aspects of guidelines. তো তাদের ওই যে এসএআর টেসআর যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী কমপ্লায়েন্ট হতে হবে ফ্যাক্টরিগুলা। তার মানে মেজারমেন্ট থাকতে হবে। মেজার্স ফর প্রোটেকশন অফ ফর ওয়ার্কার্স ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলস, পার্সোনাল প্রোটেকশন প্রোগ্রামস, medical surveillance. Appropriate protective measures must be implemented when exposures in the workplace results in the basic restriction being exceeded. As a first step, engineering control should be undertaken whenever possible to reduce device emissions of fields. কাজে তোমাদের ডিভাইস লেভেলে যাতে রেডিয়েশনটা অ্যাকসেপ্টেবল লেভেলে থাকে, সেখানেই থেকেই কন্ট্রোলটা করতে হবে। Such controls includes good safety design where necessary, the use of interlocks for you. তাহলে তোমরা এখানে ডিভাইসগুলোর পয়েন্ট অফ ভিউ থেকে সেফলি ডিজাইন করতে হবে। And administrative controls such as limitations on access and use of audible and visible warnings, তার মানে নিয়মিত ওয়ার্নিং দেওয়া, এটার কাছে যাবেন না, ওটার কাছে যাবেন না, এরকম should be used in conjunction with the engineering controls. Personal protection measures such as protective clothing এগুলা দিতে হবে, protective clothing দিতে হবে, radiation protective clothing, and useful in certain circumstances should be regarded as the last resort to ensure the safety of the worker. Priority should be given to engineering and administrative controls whenever possible. Furthermore, when such items as insulated gloves এর ব্যাপারে থাকতে হবে, are used to protect individuals from high frequency shock and burns, these basic restrictions must not be exceeded since the insulation protected. তাহলে এখানে protective measures গাইডলাইন একটা থাকতে পারে, protective measures। আচ্ছা, এইটা গেল, এটা হচ্ছে তুমি পড়বা পেজ নাম্বার 514 থেকে প্রোটেক্টিভ মেজার্স এর ব্যাপারে, গ্লাভস প্রোটেকশন, তারপরে ডিজাইন ব্যাপারটা সুন্দর করতে হবে, প্রোটেক্টিভ ক্লোদিং থাকতে হবে ইত্যাদি। তো এই ইয়াটা এখানেই শেষ, এরপর রেফারেন্সে চলে গেছে ওরা। এই স্টাডি সে ডু ইউ ওয়ান্ট টু সে তো কিছু নো। আচ্ছা, এরপরে আরেকটা
ইয়াতে যাব, নাগেশ্বরী বলে একটা পেপার আছে, সেখান থেকে দেখি বায়োলজিক্যাল ইফেক্টস অফ মাইক্রোওয়েভস অ্যান্ড মোবাইল টেলিফোনি। এই পেপারটা হচ্ছে মিস্টার শ্রী নাগেশ্বরীর। এখান থেকে আমি দেখেছি, এখান থেকে দেখার মতো জিনিস মোটামুটি রিডিং পড়তে পারো। মাইক্রোওয়েভ বায়ো ইফেক্টস, the microwave frequency spectrum ranges from 300 megahertz to 300 gigahertz and RF radiation from 0.5 megahertz to 300 megahertz। তার মানে ওটা উপরেরটা, এটা নিচেরটা আর কি। The sources of microwave and RF radiations are air traffic systems, ঠিক আছে, air traffic control systems, police and military radar, earth to satellite television broadcast systems, long distance telephone equipment, medical diathermy devices, cancer diagnostics devices, equipment, microwave ovens, industrial applications and microwave generators। তাহলে এখানে যেটা বলে সোর্সেস অফ মাইক্রোওয়েভ রেডিয়েশন কি কি হতে পারে এটা জিজ্ঞেস করতে পারি। সোর্সেস অফ মাইক্রোওয়েভ রেডিয়েশন, আচ্ছা, তো এখানে সুন্দর করে বলা হচ্ছে। আচ্ছা, তো এখানে বলছে the standards that limit microwave exposures were set at 0.4 watt per kg SAR for occupational and 0.08 watt per kg for public exposure। তো একটু আগে যেগুলো বললাম ওগুলো। The averaging time for determination of SAR was 6 minutes। Specific absorption rate করার জন্য average টাইমটা হচ্ছে 6 মিনিট। The mechanism of interactions have been described as thermal effects। এবং কিভাবে হয়, বডি টেম্পারেচার রাইজ করে মোর দেন 1 ডিগ্রি সেন্টিগ্রেড। Non-thermal effects হতে পারে, no obvious increase in the body temperature and microthermal with thermoelastic expansion in the brain giving rise to microwave hearing effect। এটা আরেকটা হয়, হিয়ারিং ইফেক্ট হতে পারে। Microwaves produce thermal effects on biological systems at high power levels। The energy absorption at high power levels probably leads to non-specific stimulation of hypothalamic hypophysioloadrenal axis with liberation of corticosterone, মানে কোন হরমোন মনে হয়, that causes sequestration of cells, an effect induced by any known as stressor। যাই হোক, এটা তো কঠিন কঠিন শব্দ মনে রাখার দরকার নাই, এখানে একটু রিডিং পড়ো। আর এখানে প্রথম যেটা বললাম কোন কোন ইয়াতে এফেক্ট হয়, কোন কোন সিগন্যাল গুলা তোমাকে রেডিয়েশনের জন্য এক্সপোজ করে দেয়, সেগুলোর একটা নাম এখানে উপরে 4 লাইনে আছে। আচ্ছা, তারপরে এখানে নন থার্মাল ইফেক্ট, থার্মাল ইফেক্ট এগুলো নিয়ে বলছে। এ নাম্বার অফ ইফেক্টস সাচ অ্যাজ ইনক্রিজড আবার ওই সমস্ত ডিটেলস বলছে কোন কোন বায়োলজিক্যাল ইফেক্টস আর কি। তো সেগুলো অত ডিটেলস দরকার নেই, আমরা অল্প দেখবো। কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের গাইডলাইনগুলোর মধ্যে বিভিন্ন দেশের গাইডলাইনগুলো যখন দেখবা, কম্পেয়ার করবো, তখন এগুলো একটু দরকার আছে। একটু দাঁড়াও। আচ্ছা, তো এগুলো ডিটেলস আমরা যাবো না, ওখানে আগের ইয়েটাতে যেটা পড়ছে ওগুলো চলে ওটা পড়লেই হবে। এক্সপিরিয়েন্স আর কন্ডাক্টেড বাই আস, ওনার স্টাডি টাডি করেছেন, সেখানে বিভিন্ন রকম হিসাব নিকাশ পাইছেন, এগুলো দরকার নেই। যাদের দেখার মানে রিডিং ইম্পর্টেন্ট মনে করলে পড়তে পারো। এক্সপোজার ফ্যাসিলিটি, এই যে মাইক্রো এক্সপোজ র্যাবিট, চোখের অসুখ হয়েছে মানে ক্যাটারেক্ট দেখা দিচ্ছে, ইত্যাদি বলছে। র্যাবিট ট্যাবিটের উপর রিসার্চ করছে। মাইক্রো রেডিয়েশন অ্যান্ড টিএলসি র্যাবিটস এর ক্ষেত্রে এইসব হিসাব করে কিসব পাইছে, এগুলা ডিটেল স্কেলে যেতে পারো তোমাদের ইচ্ছা, কিন্তু আমি প্রশ্ন দিচ্ছি না। সেফটি স্ট্যান্ডার্ডস, দ্য ভেরিয়াস এজেন্সিজ কন্ডাক্টেড উইথ সেটিং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস আর, এই যে এখানে সবগুলোর নাম দেওয়া আছে। And all agrees that whole body exposure of the general public should be kept below a whole body SR of 0.08। এই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। A result of difference between approaches and frequencies used worldwide stands for continuous exposure of the public। And RF from base station antennas ranges from 0.2 to 1.2 milliwatt
পার্সেন্ট, ওখানে একটা বেস স্টেশনের ক্ষেত্রে বলা আছে। ওই 74 সালে ওই হিস্ট্রিগুলো আবার এখানে আছে। এখন মোবাইল টেলিফোন, the cell phones operate at frequencies, different frequencies, and safety standards that limit the RF exposure are different for each country. The ANSI, এবং এটির জন্যই তোমাদেরকে ওই যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে বিভিন্ন দেশের ক্ষেত্রে কি রকম। The ANSI IEEE 1992 and National Council of Radiation Protection Measurements set the standards for cellular phones as 0.57 milliwatt per centimeter square and 1.2 milliwatt per centimeter square for PCS phones, public communication system. So the ICNIRP 1998 International Commission for Non-Ionizing Radiation Protection set standards as 0.4 milliwatt per centimeter square for cell phones and 0.9 হচ্ছে ওইটার জন্য। The ICNIRP guideline are followed by SAA অস্ট্রেলিয়াতে and নিউজিল্যান্ডে। তোমরা যারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের অ্যাসাইনমেন্ট পাইছো তারা দেখতে পারো কি এখানে আছে। FCC Federal Communication Commission in 1996 recommended the standards 0.57 milliwatt per centimeter square for cell phones. তাহলে এখানে হচ্ছে তোমাদের দেখবা গাইডলাইন ফর মোবাইল ফোনস, এটা তোমরা মোটামুটি একটা দুইটা পয়েন্ট এবং একটা দুইটা ইউনিট, মানে এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটা সেলুলার ফোনের জন্য হচ্ছে 0.57 মিলিওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার, এটা একটা স্ট্যান্ডার্ড। আর 1998 এ আইসিএনআইআরপির হচ্ছে 0.4 মিলিওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার। তো 0.4 শব্দটা তো কমন হচ্ছে সংখ্যাটা, এসএআর এর ক্ষেত্রে এরকমই ভ্যালু ছিল একটা, এখান থেকে মনে রাখা সুবিধা হবে। আচ্ছা, আবার বলছে যে সেলফোনসের যে আগে যেটা ছিল যে 860 থেকে 900 মেগাহার্জ, আর পিসিএস বলছে 1800 থেকে 2200, 2G তো 3G, তারপরে এগুলো তো এই রেঞ্জেই। With the GSM phones with the latest digital technology, the TDMA, CDMA, the human brain, eyes, and auditory apparatus, which are the most exposed due to the location of the phone, are sensitive to microwave carrier frequency as well as the pulses at different frequencies, and 8.34 Hz and 2 Hz, which are within the alpha and delta frequency range of the brain's endogenous rhythm. So this is very important and dangerous. এটা তোমার ওই ফ্রিকোয়েন্সিতে পড়ে গেলে অ্যাক্সিডেন্টালি তার সমস্যা। It is the coherence component of the pulses that is recognized by the brain and interferes with the body rhythms. তো কাজে 8.34 আর 2 হার্টজ এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে কোনো কিছু পালস আসলে সেটা বডির রেজোনেন্সের সাথে মিলে গেলে, ওটা বডি পর্যন্ত চলে গেলে তখন বডির যে নর্মাল ফাংশন সেই ফাংশনের মধ্যে ডিস্টার্ব হতে পারে। ব্রেইনে যদি হয় তখন সমস্যা হতে পারে। তো কাজে এটা জাস্ট ওই গাইডলাইন ফর মোবাইল ফোনের সাথে এটা রিলেট করে দু একটা পয়েন্ট বলতে পারো। Repeated use of mobile phones leads to repeated irradiation of fixed amount of body tissue, which deposition of large amount of RF energy in the head. ঠিক আছে? Added on the this is the fixed position of the telephone. এক জায়গায় রেখে বসে আসতো, often held very close to the head, leading to short-term repeated irradiation of fixed amount of brain tissue, generating hot spots. Sometimes the SR values in these hot spots could be in the value 2 থেকে 8 এ চলে যেতে পারে। Output of the instrument, peak output of the instrument. Such hotspots can create thermoelastic expansion of the brain tissue, or the energy so gained may be carried away through blood vessels to other areas of the brain. The brain has various vital centers and the thermoregulatory apparatus. Such dissipation of energy may affect its performance, brain energy performance, which যার জন্য adversely will affect the body. Such additional energy load could easily be compensated for without breaking or homeostatic mechanism of the body. Brain is concerned with perception, cognition, intellectual function, and also initiation, control, and coordination of motor activity and emotions. One could imagine with such energy deposition of 2 থেকে 8 of the instrument, the signal processing mechanism going on the brain can go মানে haywire, মানে বিশৃঙ্খল হয়ে যেতে পারে। Functional disarrangement occurs much before the pathological damage to the tissue. Even transient interference with information processing in the neuronal circuitry in the brain can lead to cross errors in the ongoing signal processing at the nerve cell membrane, adversely affect the receptor cell. তাহলে গাইডলাইন ফর মোবাইল ফোনস এর সাথে ইফেক্ট অন ব্রেইন, পসিবল ইফেক্টস অন ব্রেইন,
এটাও দেখতে পারো। এগুলো সব নাগেশ্বরী থেকে দেখতে পারো, অন্য জায়গা থেকেও দেখতে পারো। মোবাইল টেলিফোনি ইজ বেসড অন টু ওয়ে রেডিও কমিউনিকেশন, এটা তো ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলো বলছে, গ্লোবাল মোবাইল সিস্টেম সম্পর্কে বলছে এখানে, কিন্তু যারা জানে না তাদের জন্য আর কি, তোমরা তো জানো। হেলথ কাউন্সিল অফ নেদারল্যান্ড রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন কমিটি রিকমেন্ডেড দ্যাট সার্টেন লেভেলস অফ কার্টন ডেন্সিটি এসএআর পাওয়ার ডেন্সিটি শুড নট বি এক্সিডেড, এর বেশি হবে না আর কি। তো এটার ভ্যালুগুলো আমরা কয়েকবারই বলছি, এবং ফ্রিকোয়েন্সি রেসপেক্টও বলছে, এগুলো আমরা ওই আগের শীটের মধ্যে পাবো, ওইটাই দেখো। ব্যাস, এদেরটা শেষ, নাগেশ্বরী শেষ, আমাদের টাইম আর 10 মিনিট আছে। আচ্ছা, এটা লাস্ট ইয়েটা পিডিএফ ফাইল, পসিবল ইফেক্টস অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস অন হিউম্যান হেলথ। এটা হচ্ছে মিস্টার ম্যাটসন, তারপর এই লেনা হিলার্ট, এদের পেপার। সায়েন্টিফিক কমিটিজ অন এমার্জিং এন্ড নিউলি ইনডেফিনিট হেলথ রিস্ক, এটা করছে তাদের রিসার্চের। এটার প্রথম ব্যাকগ্রাউন্ড গুলো বলছে, অ্যাকনলেজ গুলো শেষ করছে, তারপর এখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এগুলো তো তোমরা জানো ফ্রিকোয়েন্সি রেঞ্জ কি না কি, ওগুলো সব বলছে। এটা এটার পেজ নাম্বার 9 এ আছে, ফর দ্য জেনারেল পাবলিক কাউন্সিল রিকমেন্ডেশন অফ 12 জুলাই 1999 অন দ্য লিমিটেশনস অফ দ্য এক্সপোজার টু দ্য জেনারেল পাবলিক অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস। এটা আবার ওই আইসিএনআইআরপির ওখানে চলে গেছে। তারপর এগুলো নিয়ে হিস্ট্রি বলছে, পসিবল ইফেক্টস অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস অন হিউম্যান হেলথ। এখানে এটাও কিন্তু ওদের ডকুমেন্টেশনের টাইপের কথাবার্তা, আমাদের টেকনিক্যাল কথাবার্তা এখানে দেখছি না। এখানে আছে যে দিস সেকশন ইজ ডিভাইডেড ইনটু 4 সাবসেকশন, ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলো দিয়ে ভাগ করছে আবার। ওই জায়গাটা একটু ডিটেইলস পড়ো, এই যে 0 হার্টজ, 0 টু 300 হার্টজ, 300 টু 100, 100 টু 300 গিগাহার্টজ। আচ্ছা, এক্সপোজার সোর্স 0 হার্টজের কাছাকাছি কোথায় আসতে পারে, সেটা হচ্ছে ভিডিও ডিসপ্লে, এমআরআই এবং আদার ডায়াগনস্টিক সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টেশন। আর 0 থেকে 300 হার্টজ খুব কম ফ্রিকোয়েন্সি, এটা পাওয়ার লাইন থেকে আসতে পারে, ডোমেস্টিক ডিস্ট্রিবিউশন লাইনস, ডোমেস্টিক অ্যাপ্লিকেশন, অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনস ইন কার্স, ট্রেন, ট্রামওয়ে, ওয়েল্ডিং ডিভাইসেস। আর 300 হার্টজ থেকে 100 কিলোহার্টজ, এখানে 100 কিলোহার্টজটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটাও ভিডিও ডিসপ্লে থেকে আসতে পারে, অ্যান্টি থেফট ডিভাইসেস ইন শপস, হ্যান্ড ফ্রি অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমস, কার্ড রিডার্স, মেটাল ডিটেক্টরস, এমআরআই, ওয়েল্ডিং ডিভাইসেস। আর মাইক্রোওয়েভের যেটা মেইন তোমাদের 100 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, মোবাইল টেলিফোনি, ব্রডকাস্টিং টিভি সিস্টেম, মাইক্রোওয়েভ ওভেন, রাডার, পোর্টেবল স্টেশনারি রেডিও ট্রান্সিভার্স, পার্সোনাল মোবাইল রেডিও, এমআরআই, এগুলো বলা হয়েছে। আচ্ছা, এগুলো একটু দেখে নিও, এখানে বলা যাচ্ছে পসিবল ইফেক্টস অফ অন হিউম্যান হেলথ। ওই আগের অ্যানালাইসিসটার মতো, হেডে, মাথায় টাথায় কোথায় কি হবে না, এগুলো আছে। আর এ ফিল সোর্সেস অপারেটেড ক্লোজ টু হিউম্যান বডি, এই যে মোবাইল ফোন টোনের কথাই মেইনলি এখানে আসছে আর কি। হিউম্যান বডির থেকে অনেক দূরে কোনো বডির থেকেও জিনিসটা হতে পারে, সেটা তোমার ওই বেস স্টেশন আর কি। এখানে বেস স্টেশন কোথায় কত বেশি, কোন এলাকায় বেশি, তোমাদের এলাকা যেখানে আসো সেখানে বেস স্টেশন বেশি থাকলে রেডিয়েশন জন্য সাসেপ্টেবল তোমরা বেশি থাকবে আর কি ওই জায়গাটায়। আর মেডিকেল অ্যাপ্লিকেশনস এর ক্ষেত্রেও জিনিসটা প্রযোজ্য, এবং কি অসুখ টসুখ হতে পারে এগুলো বলছে। এখানে মোবাইল ফোন নিয়ে মেনলি বলছে। আচ্ছা, এখানে রেজাল্টস অফ এপিডেমিক্যাল স্টাডিজ অন মোবাইল ফোনস ইউজ ইন ব্রেন টিউমার্স। ব্রেন টিউমারের ক্ষেত্রে তোমার এটা অত দরকার নাই এখন, না এটা টেবিল করে লাভ নাই। আমরা খালি বিভিন্ন দেশের অ্যাসাইনমেন্টের মধ্যে বিভিন্ন দেশের গাইডলাইন গুলো চেক করবো আর কি, এবং এটা আইসিএনআই এর থেকে কতটুকু দূরে বাকি এই শীটে মনে হয় আর খুব একটা দেখতেছি না। তোমাদের সময় থাকলে রোজার মধ্যে সেহরি খেয়ে এগুলো পড়তে পারো। আর অ্যাসাইনমেন্টের জন্য একটু ওয়েবসাইট ঘেটে ওই দেশের ডকুমেন্টস গুলো তৈরি করার চেষ্টা করো। এখানে এগুলা নন টেকনিক্যাল লোকদের জন্য দরকার, তোমরা জানো সব, এখানে আর কিছু নাই। আচ্ছা, তাহলে আমি রেডিয়েশনের ইয়েটা শেষ করছি। আর তোমাদের যে কুইজে
মাইক্রোওয়েভ কুইজ যেটা হলো অ্যাসাইনমেন্ট যেটাকে বললাম, সেটায় তোমাদের খাতা দেখেছি মাইক্রোওয়েভ, তোমাদের এই প্রশ্নগুলার উত্তরগুলা যেখানে বলছে এখানে কিছু নাম্বার কিছু দেওয়া হয়েছে। তো অঙ্কটার ক্ষেত্রে তোমাদের কিছু ভুল হয়েছে, যেমন এই যে প্রথমে ছিল ইয়েটা ওই যে টুয়াইস এ, এই জিনিসটার মধ্যে আমি ভুল পেয়েছি। আমি যদি বোর্ডে যাই, আচ্ছা তোমাদের খাতা দেখেই বলি, ধরো একটা স্যাম্পল খাতা দেখাই, যেটা তো ইমেলের খাতা। এখানের খাতা দেখি, যেমন ধরো আশিকুর রহমানের খাতা দেখাই। ও কি অবস্থা, আশিকুর রহমানের হচ্ছে বা অন্যদেরও এই ধরনের প্রবলেমই হয়েছে বেশি। তোমার ফর্মুলাটা এই যে সি বাই টুয়াইস এ ফর্মুলাটা ভাঙাইছে, এটা কিন্তু ফর্মুলাটা না। আমি তোমাদের এটার পাশাপাশি র্যামোর বইয়েরটাও দেখাই। মাইক্রোওয়েভের র্যামোর বই কুইজের মধ্যে না, এটা বইয়ের মধ্যে আছে, হয়ে গেল, সরি, মাইক্রোওয়েভ বুক। এখানে র্যামো তারপর লিয়াও দুজনের বইতেই আছে এটা। এটা হচ্ছে পেজ নাম্বার আমার মনে হয় কততে যাবে, 400। এটা কোন চ্যাপ্টার ছিল? চ্যাপ্টার 8। আচ্ছা, আমরা যদি রেক্টাঙ্গুলার ওয়েবগাইড সিস্টেমে যাই, এই যে কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলা কিন্তু এরকম। এটা যদি তোমার ইয়া হয়, এফসি হয়, তাহলে এটা হবে এফসি ইন্টু টুয়াইস পাই, সেটার ভ্যালু হচ্ছে ওমেগা সি এম এন। তো সেখানে হচ্ছে 1/μ এপসিলন, এটা হচ্ছে তোমার এই যে ভেলোসিটিটা, আর এটা হচ্ছে এম পাই বাই এ এন পাই বাই পি। তো কাজে এম এন তো আছে, কাজে সেক্ষেত্রে তোমার ইয়েটা থাকবে না, মানে তোমরা ডাইরেক্ট যেটা খাটাইছো সেটা হচ্ছে ইয়ার ফর্মুলাটা খাটাইতেছো, 10 ফর্মুলাটা। এর একটা 8.8 যেটা আছে কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলা, তোমরা কোথায় জানো? হ্যাঁ, এই 10 ক্ষেত্রে ফর্মুলাটা হয় এই যে এইটা, এফসি ইজ ইকুয়াল টু সে মিউ এপসিলন। কিন্তু এই আসলে কিন্তু হয় এই জিনিসটা থাকবে, আর নিচে এটার সাথে টুয়াইস এটা আসার আগে তোমার ইয়া হবে ওই যে এম পাই বাই ওই যে এ এ হোল স্কয়ার, এই জিনিসগুলো কিন্তু থাকবে। কাজে ওইটা কিন্তু যখন 110 ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেশন হচ্ছে, 10 ক্ষেত্রে যখন অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এখানে এই যে T10 মোড, তখন তোমার ওই এম পাই বাই এন পাই বাই ওইটাকে অ্যাপ্রক্সিমেট করে এই জিনিসটা আছে। এই ফর্মুলাটা তুমি ডাইরেক্ট খাটাই দিছো, সবাই মোটামুটি কয়েকজন বাদে মানে সবাই খাটাইছো এই ফর্মুলাটা ডাইরেক্ট। কাজে আমি যদি একটু আগে খাতাটায় যাই, তাহলে ও কিন্তু ডাইরেক্ট এফ ইকুয়াল টু সি বাই টু এ খাটাই দিছে। কাজে ফর্মুলাটা ভুল খাটানোর জন্য এখানে আটকে গেছে, তো সেই জন্য এখানে মার্কস কাটা হয়েছে। তারপরে এদিকেও এখানেও কিছু গন্ডগোল করছে, ভিজি বলছে, ভিজির জন্য নাম্বার আরো কাটছে, কিন্তু অন্যদের হয়তো একটু বেশি পেয়েছো যারা ফেস ভেলোসিটি বলছো। এই তো এক্ষেত্রে আমি আজকে খালি এই জিনিসটার জন্যই সব বেশিরভাগ লোকেরই নাম্বার কমছে। তো আমি একটু যারা আছো তাদের যদি সময় থাকে খাতার মার্কস বলে দিব। জি স্যার। আচ্ছা, তাহলে আমি বলি রোল 1 আছো? নাই। রোল 13, 28, জি স্যার আছি। 28 হচ্ছে 12, 20-এ 12। পরে খাতা দেখতে চাইলে আরেকদিন দেখানো যাবে, কিন্তু আজকে বলে দিচ্ছি। 37 হচ্ছে পরীক্ষা দেয় নাই, আসছো?